দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ সংস্কার, বিচার ও নির্বাচন। নিউ ইয়র্কে সংবাদ মাধ্যম জেটিইউকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা নিয়ে সরকারের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র আছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জিটিইউকে সাক্ষাৎকার দেন তিনি, যা সোমবার প্রকাশ পেয়েছে। যেখানে বাংলাদেশ সংক্রান্ত নানা ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা জোর দেন নির্বাচন প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ রয়েছে, সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন করে পুরনো কাঠামো রেখে দিলে দুর্নীতি ও স্বৈরতন্ত্র ফিরে আসবে, তাই প্রথমে কাঠামোগত সংস্কার জরুরি। আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়টি সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা তেমন আচরণ দেখাতে পারেনি। আফরিন মৌ, নিউজ 24। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত 8টায় এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এর লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা এবং মানবাধিকার সহ সংকটের মূল কারণগুলো মোকাবেলায় উদ্যোগ নেওয়া। এই সম্মেলনে অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি। জাতিসংঘে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন এই ভাষণ আগামী নির্বাচন নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক হবে বলেও মনে করেন তারা। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশ আগামী দিনের পথরেখা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে উঠে আসে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, সংস্কার এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ বিষয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সরকার প্রধানের ভাষণকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা মনে করছেন এই ভাষণ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। যে বক্তব্য তিনি দিয়েছেন মূলত বাংলাদেশ গণঅভ্যুত্থানের পর থেকে কোন রাস্তায় হাঁটছে এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরেছেন। এইটা তুলে ধরার একটা অর্থ হচ্ছে যে দেশে যারা নির্বাচন নিয়ে নানান রকম জল্পনা কল্পনা করতেছে তাদেরকে আশ্বস্ত করা যে নির্বাচনটা যথাসময়েই হবে। আরেকটা হলো বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করা বাংলাদেশের ট্রানজিশন নিয়ে যেন বাইরের দুনিয়াতে কোনো রকম কোনো আস্থাহীনতার সংকট তৈরি না হয়। প্রধান উপদেষ্টার এই সফর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। একটি রাজনৈতিক সংকট এখনো রয়ে গেছে। তো এই ভিজিটের মধ্য দিয়ে যেটি হচ্ছে যে চিফ অ্যাডভাইজার, আমাদের যে অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, ওনারা একটি মানে বৈদেশিক যে সমর্থন এটি পাওয়ার চেষ্টা করছেন, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে যে আগামী দিনের যে জুলাই সনদকে কেন্দ্র করে যে মতানৈক্য চলছে এটির সমাধান হওয়া অত্যন্ত জরুরি, কারণ এটির সমাধান না হলে নির্বাচন নিয়ে খানিকটা অনিশ্চয়তা থেকে যাবে। তো আমার মনে হয় যে এই সফরের মধ্য দিয়ে এই জায়গাটিতে একটি ব্যাপক চাপ তৈরি হবে বলে আমার মনে হয়। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে যদি নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় তবে এই দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরবে স্থিরতা। আল মোহাইমিনুল খান,
নিউজ 24 ঢাকা। গণদাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। এই দাবি উপেক্ষা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। বিস্তারিত জানাচ্ছেন নাইম আলচিকো। পিআর এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ইতিমধ্যে মাঠের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 7টি ইসলামিক দল। এবার দ্বিতীয় দফায় আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে 2টি দল। জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে মঙ্গলবার দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন কর্মসূচির কথা জানান। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। জাতিসংঘ হলো একটা রাষ্ট্রীয় সফর। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টাই দৃশ্যমান হয় নাই, বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায়। আগামী 10 অক্টোবর সারা দেশে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে ইসলামপন্থী এই 2টি দল। এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। নাইম আলচিকো, নিউজ 24 ঢাকা। জোট নয়, আসন সমঝোতায় এবার নির্বাচনে যেতে চায় জামাত, ইসলামী আন্দোলন সহ 7টি দল। নেতারা বলছেন নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পরেই আসবে চূড়ান্ত ঘোষণা। জামায়াত আসন সমঝোতার কথা বললেও উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআরের দাবিতে এখনো অনড়। তবে খেলাফত মজলিসের পিআর নিয়ে আছে মতপার্থক্য। বিশেষজ্ঞরা বলছেন ইসলামী দলগুলোর এই আসন সমঝোতার সুবিধা পেতে পারে জামায়াত। বিস্তারিত তাওহিদুল ইসলামের প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগবিহীন নির্বাচনী মাঠে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী এখন জামায়াত। নিজেদের শক্তি বাড়াতে ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দলের সাথে বাড়াচ্ছে সখ্যতা। পিআর পদ্ধতি সহ বিভিন্ন দাবিতে এর মধ্যে রাজপথে তারা পালন করছে অভিন্ন কর্মসূচি। জামায়াতের এই আন্দোলনের শরিক দল ইসলামী আন্দোলন বলছে 7টি দলের সাথে যুক্ত হতে পারে আরো কয়েকটি দল। দলটি মনে করে তফসিল ঘোষণার পরই আসন সমঝোতা নিয়ে আসবে চূড়ান্ত ঘোষণা। আমরা নির্বাচনী সমঝোতার মাধ্যমে আমরা আগামী নির্বাচন করব। কে কোন জায়গার প্রার্থী হবে এটা শিডিউল ঘোষণার পরে হবে। জামায়াত বলছে আসন সমঝোতায় নির্বাচন পরিকল্পনা থাকলেও উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআরের দাবিতে রাজপথে অনড় তারা। তবে খেলাফত মজলিসের পিআর নিয়ে ভিন্ন মত। ইতিমধ্যে আমাদের সমমনার মধ্যে 6টি আর ইসলামী দল আর একটা সমমনা দল 7টি দল এই 5টি দাবিতে একই কর্মসূচি দিয়েছে মাঠে, এটা চলমান আছে। এছাড়াও অন্যান্য দল এবং ইসলামী দল এবং শক্তির সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি। আমরা মনে করি যে প্রথম সমঝোতাটাই দিকে আমরা এগোচ্ছি। আমরা জুলাই সনদ বাস্তবায়ন আমরা তো সবাই চাই, এবার আমরা শুধু যারা আমাদের সাথে নাইও তারাও চায়, এটা জুলাই বাস্তবায়ন চায়। পিআর এবারে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা আগে বলেছি, এখন বলছি যে আমরা উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে। মত পার্থক্য থাকলেও ইসলামী রাজনৈতিক দলগুলো এই আসন সমঝোতার ফায়দা পেতে পারে জামাত বলেও মত বিশেষজ্ঞদের। তাদের মধ্যে আকীদাগত বিশ্বাসগত মত পার্থক্য থাকার পরেও যখন জামাত এই অ্যালায়েন্সটা করতে পেরেছে, তার মানে তারা খুব ভেবেচিন্তেই এই অ্যালায়েন্সটা তৈরি করেছে। আমার মনে হয় নির্বাচনে তারা একটা ভালো ফলাফল করবে বলে মনে হয়। আগামী নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক দলের এমন উদ্যোগ কতটা সফল হয় তার উপর নজর থাকবে আগামীর রাজনীতির। তাওহিদুল ইসলাম, নিউজ 24 ঢাকা।
গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজনমূলক রাজনীতি চায় না বিএনপি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের এই ভূখণ্ডে পরে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এ সময় পিয়ার পদ্ধতির সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এই পদ্ধতির বিপক্ষে। আমরা পিয়ার মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিয়ার মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিয়ারে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শিক্ষার্থীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে উৎসবে মেতেছে দেশ। নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না বলেও জানান রুহুল কবির রিজভী। এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। তথ্য পর্যালোচনার পর দল হিসেবে নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এই কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, নিবন্ধন নিয়ে কারো দাবি আপত্তি থাকলে তা জানতে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। পুনরায় মাঠ পর্যায়ের তদন্তের জন্য যাচ্ছে 9টি দলের আবেদন। 22টি দলের মধ্যে 7টি দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর করা হয়েছে, আর 3টি দলের অধিকতর যাচাই চলছে। নতুন প্রতীকের জন্য এনসিপিকে চিঠি দেওয়ার কথাও জানান ইসির সিনিয়র সচিব। প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা যে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। নানাভাবে ষড়যন্ত্র করে পাহাড় অশান্ত করার অপচেষ্টা করছে কুচক্রী মহল, এমনটি অভিযোগ সেনাবাহিনীর। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। বাহিনীটি বলছে, যারা সম্প্রীতি নষ্ট করছে তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, তবে এখনও জারি আছে 144 ধারা। চতুর্থ দিনে এসে কিছুটা স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ির পরিস্থিতি। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন, তবে শহরের মধ্যে ছোট যান চলাচল করছে। বহাল আছে 144 ধারা। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছে যৌথ বাহিনী। এদিকে এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসানকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি, আপনারা দেখেছেন। এবং পাশাপাশি হচ্ছে ওনারা যেটি বলেছেন যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলছে যৌথ বাহিনী। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়ি বাসীকে নিয়ে
প্রতিবাদ করার চেষ্টা করে। এটা একটা ষড়যন্ত্র এবং এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনী সম্মিলিতভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা তো অব্যাহতই আছে। আমাদের চেকপোস্ট, আমাদের রেগুলার পেট্রোলিং, আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সবকিছুর সমন্বয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইচ্ছে করে পাহাড়কে অস্থিতিশীল করার পায়তারা চলছে। একটি স্বার্থান্বেষী মহল এই দ্বন্দ্ব জিয়ে রেখেছে। সময় সময় কোনো একটা দাবি, কোনো একটা বিষয় যদি ওনারা আদায় করতে চান, তাহলে এই ইস্যুগুলোকে ওনারা সামনে নিয়ে আসেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এটা একটা ডরমেন্ট, মাঝে মাঝে এটা সুপ্ত থাকে, আবার মাঝে মাঝে এটা চাঙ্গা দিয়ে ওঠে। এটা হতে থাকবে। গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সামনে এনে অবরোধ ডাকলে দফায় দফায় সংঘর্ষের পর প্রশাসন শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো শারদীয় দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে আয়োজন হলো কুমারী পূজা। মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর রামকৃষ্ণ মিশনে এই আয়োজন সম্পন্ন হয়। দেবী দুর্গার আরাধনা ও দর্শনে অংশ নেন পুরোহিত ও ভক্তরা। মন্ত্রপাঠ ও প্রার্থনায় উঠে আসে বিশ্বের মঙ্গল কামনা। কুমারী বেশে পূজিত হও তুমি, সৃষ্টির বীজ ধারণ করো, করো বিষ পান, উজাড় করে দাও নিজেকে, দাও আশীর্বাদ। দুর্গোৎসবের অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। গায়ে লাল শাড়ি, গলায় ফুলের মালা, মাথায় মুকুট, পায়ে আলতা, কপালে সিঁদুর ও হাতে পদ্ম নিয়ে কুমারী রূপে হাজির 6.5 বছরের মালিনী লাবণ্য চ্যাটার্জি। রামকৃষ্ণ মঠের শুদ্ধাত্মায় পূজিত উমারূপী দুর্গা মায়ের পুজো হলো, তার পাশে একজন কুমারীর পুজো হলো। এটার মানে হচ্ছে নারী শক্তির সর্বঊর্ধ্বে। আমার অনেক আনন্দ লাগছে। আমি কোনোদিনও কুমারী পূজা দেখিনি, আজকে প্রথম দেখেছি। মা যেন সবার মঙ্গল করে, এটাই মার কাছে একমাত্র প্রার্থনা আমার। জাগো নারী জাগো, বনহি শিখা, জাগো কুমারী রূপে, কখনো জাগো দুর্গা বেশে, জাগো কোলাসুর দমনে, পরিচয় দাও নারী শক্তির। ভগবতীর ঐশ্বর্যের বিশেষ আচার এই কুমারী পূজা। This Durga Puja brings us new hope, new light, gives us new enlightenment to take forward our relationship. It gives us the courage and wisdom and strength to nourish and nurture our common bonds. নারী রূপে ও উনি মা, উনি দেবী, উনি বোন। কুমারী পূজার মাধ্যমে আমাদের অনুভূতিটা এরকম যে মাকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি। অষ্টমী মার কাছে চাই যে আরো এগিয়ে যাক, মেয়েরা আরো প্রতিষ্ঠিত হোক। বিশ্বের মঙ্গল প্রার্থনায় উচ্চারিত হয় মন্ত্র। সবাই ভালো থাকুক। দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। দুর্গোৎসবের বুধবার নবমী তিথিতে বিহিত পূজার শেষে মণ্ডপে মণ্ডপে দেবীর প্রসাদ বিতরণ করা হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দুর্গোৎসবের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই আছেন মাহমুদ হাসান, তিনি আছেন ঢাকেশ্বরী মন্দিরে। হাসান, মণ্ডপে ভক্তদের ভিড় কতটা দেখছেন আর কি প্রার্থনা করছেন তারা? পদ্মা ঢাকেশ্বরী মন্দিরের এখন যে বর্তমান অবস্থা, সেটা কিন্তু আসলে ভক্তদের যে ভিড় সেটা কিন্তু বাড়ছে। বিকাল থেকে বৃষ্টির যে প্রতিবন্ধকতা সেটা কাটিয়েও কিন্তু এখন বর্তমানে ভক্তরা আসছেন। এবং আরেকটি বিষয় আমি জানাতে চাই যে সন্ধি পুজো হওয়ার যে বিষয়টা আমরা জানতাম, এটা আসলে একটু আমরা ভুল জানতাম। ঠিক এরকমভাবে যে আজকে সন্ধ্যা 6:13 থেকে 7:01 পর্যন্ত সন্ধি পূজা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটা আমরা ভুল জানতাম। এটা সঠিক হচ্ছে দুপুরে সন্ধি পূজাটি সম্পন্ন হয়েছে এবং সেই পূজাটি বেলা 1:50 থেকে 2:38 পর্যন্ত প্রায় 48 মিনিট ধরে চলমান ছিল। আর এর আগে যেটা হয়েছে সেটা কুমারী পূজা, এবং এটা কিন্তু মহা অষ্টমীর যে বিষয় সেটা কিন্তু ঐতিহ্য বলা চলে।
আর সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা প্রার্থনা করছেন দেশের শান্তি, পরিবারের সুখ শান্তি সহ সমৃদ্ধি, একই সাথে পরিবারের সকলে যেন ভালো থাকে, সব সময় আনন্দে থাকে, এই বিষয়গুলো তারা প্রাধান্য দিচ্ছেন প্রার্থনায়। আর এখানে যিনি পুরোহিত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরও চাওয়া যে আসলে দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসুক, অসাম্প্রদায়িক চেতনায় দেশ চলুক, কোনো রকম সাম্প্রদায়িক যে শক্তিগুলো আছে তারা যেন পরাজিত হয় সব সময়, এবং দেশের যেন শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় কোনোভাবেই, এই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করছেন। আর এইখানে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি বেশ উপচে পড়া ভিড় ভক্তদের। আসলে বৃষ্টির প্রতিবন্ধকতা কাটিয়ে এখন আকাশটা পরিষ্কার, সেক্ষেত্রে আসলে সকলেই আসতে পারছেন পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এবং এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আর এই মণ্ডপে কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যার একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন। তিনি কিন্তু এখানে যে জানিয়েছেন যে আসলে কোনো ধরনের যদি চক্রান্ত করা হয় সেক্ষেত্রে আসলে সেগুলো মোকাবেলার জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো শারদীয় দুর্গাপুজোর মহাষ্টমীর খবর জানতে যাব বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী বাবু। বাবু, সেখানকার সর্বশেষ তথ্য কি এবং কি কি প্রার্থনা করছেন তারা, এই বিষয়টি একটু জানাবেন। মাহমুদুল, অশুভ শক্তির বিনাশ হোক এবং সকলের মঙ্গল কামনা করেই আজকে অষ্টমী পূজা হয়েছে শারদীয় দুর্গা উৎসবে, এবং আজকে কিন্তু কুমারী পূজাও হয়েছে বগুড়ায়, যেটা সারা দেশের ন্যায় একজন 7 বছর বয়সী কন্যাকে কুমারী রূপে আবির্ভূত হয়েছিলেন, দেবী রূপে আবির্ভূত হয়েছিলেন বগুড়ার গণ্ডগ্রামের আশ্রমে। আমরা এখন রয়েছি বগুড়া শহরের ডালপট্টি পূজা মণ্ডপে। এই শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে এখানে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে, যেটা প্রতি বছরই করা হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। মূলত অন্যান্য মন্দিরে এরকম আলোকসজ্জা থাকলেও ডালপট্টি মণ্ডপের এই আলোকসজ্জাটি সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছে। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, বিভিন্ন ধর্মের মানুষই তারা কিন্তু ছুটে আসছে এই ডালপট্টি মন্দিরের আশেপাশের যে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে, এবং এই আলোকসজ্জার কারণে দুর্গাপূজার পরিবেশ আরও আনন্দময় এবং উৎসবমুখর হয়ে উঠেছে। এখানকার মন্দিরের যিনি কর্মকর্তা সুধীর জয়সওয়াল আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতি বছরই এরকম আলোকসজ্জা করেন, এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি। আগামী বছর আরও বেশি আলোকসজ্জা করবেন, এবং এই আলোকসজ্জা দেখার জন্যই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করছে এই নামাজগড় ডালপট্টি পূজা মণ্ডপে। বগুড়ার 686টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে প্রতিটি মণ্ডপে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব বরিশালের সহকর্মী মিরনের কাছে। বাবু, আপনি যেমনটা জানাচ্ছিলেন, বগুড়ায় দুর্গা উৎসবের মহা অষ্টমী পূজার সন্ধ্যার যে বা মানুষের ভিড় বা মণ্ডপগুলোতে যে মানুষের ভিড় এবং আলোকসজ্জার খবর, আমি আছি এই মুহূর্তে বরিশালে শ্রী শ্রী শঙ্কর মঠ এলাকায়। সেখানেও কিন্তু আমরা দেখছি যে একই অবস্থা, যে অসংখ্য মানুষ, বিশেষ করে পুণ্যার্থী যদি বলি, ভক্ত বলি, শুধুমাত্র ভক্ত নয়, তার সঙ্গে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিভিন্ন অন্য ধর্মের মানুষও কিন্তু এসেছেন এই নান্দনিক সাজসজ্জা দেখবার জন্য, আলোকসজ্জা দেখবার জন্য। এবং আজকে আমরা জানিয়ে রাখি যে সকাল থেকে যে মহা অষ্টমীর যে পুজো শুরু হয়েছিল, পরে কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ কুমারী কন্যাকে দেবী হিসেবে বা দুর্গার পাশে বা সামনে বসিয়ে তার প্রতি আরাধনা করা হয়েছে, এবং তারা মনে করেছেন সনাতন ধর্মাবলম্বী মানুষ যে এই কন্যাই মূলত মায়ের বা নারী জাতির যে জাগরণ সেটি ঘটাবে, এবং মূলত এই আলোকসজ্জা এবং অষ্টমী পূজার পরেই মূলত মহানবমী পূজা, নবমী পূজার পরে দশমীতে বিজয়া, এবং বিজয়ের পরে কৈলাসে ফিরে যাবেন আবার দেবী দুর্গা। সুতরাং দুর্গার কাছে সবার প্রার্থনা, তিনি এই পৃথিবীতে কল্যাণ বয়ে আনবেন, শান্তি বর্ষিত করবেন, হিংসা বিদ্বেষ সব হানাহানি দূর করে যাবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে মহা অষ্টমীর সন্ধ্যার যে পূজার আনুষ্ঠানিকতা, তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। পদ্মা। মিরন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাবু এবং হাসানকেও।
জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্য দিয়েছেন এই মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি ছিলেন এই মামলায় 54তম ও শেষ সাক্ষী। ট্রাইব্যুনালকে তিনি জানান, জুলাই আগস্টে 41 জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড ও 50টির বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে গতকাল তার জব্দকৃত জুলাই আন্দোলনের নৃশংসতার যমুনা টেলিভিশন, বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 4টি ভিডিও চিত্র প্রদর্শিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিনও সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়। সাক্ষ্যে উঠে আসে সরকারি হিসেব মতোই 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। বিবেকের তাড়নায় হোক কিংবা অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচনের অসঙ্গতির বিষয়টি স্বীকার করতে হবে। মঙ্গলবার ক্যাম্পাসে নিউজ 24-কে এই কথা বলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। ব্যালট বিতর্ক ইস্যুতে পরাজিত প্রার্থীদের নিয়ে উপাচার্যের কটূক্তির তীব্র নিন্দা জানান তিনি। বলেন, ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের করা প্রতিটি অভিযোগেরই সত্যতা রয়েছে। তাই অনতিবিলম্বে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ভোটার স্বাক্ষরের তালিকা প্রকাশ করতে হবে। এ বিষয়ে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করতে বলেন। এ বিষয়ে একাধিকবার উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মিটিংয়ের কথা বলে এড়িয়ে যান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি যে বক্তব্য দিয়েছে আমরা শুনেছি, উনি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেছে, বিভিন্নভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই জবাবগুলো কোনোগুলোই কিন্তু সুস্পষ্ট জবাব হয়নি। আগে আমরা দেখতাম যে যখন কোনো কলুষিত নির্বাচন হতো, সেই নির্বাচনের পরবর্তীতে বা আগে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন বিরোধী মতদের নিয়ে। আমরা দেখলাম আমাদের ভিসি মহোদয়ও এক ধরনের বক্তব্য দিলেন যে যারা অভিযোগকারী তারা নাকি খড়কুটো ধরে বেঁচে থাকার অপচেষ্টা চালাচ্ছে মাত্র। সর্বনিম্ন 5,10,000 টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। আর সর্বোচ্চ প্যাকেজের খরচ 7,50,000 টাকা। হাব বলছে এবার খরচ কিছুটা কমলেও বিমান ভাড়া আরও 10,000 টাকা কমানো সম্ভব। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি 3টি হজ প্যাকেজ ঘোষণা করে হাব। এবারের হজের সম্ভাব্য তারিখ 2026 সালের 26 মে। আল্লাহর ঘরের মেহমান হবার জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বোচ্চ 7,50,000 টাকার বিশেষ প্যাকেজে হারাম শরীফের বহিচত্বর থেকে হোটেলের দূরত্ব হবে 700 মিটারের মধ্যে। আবাসন হবে মদিনার সেন্ট্রাল এলাকায়। প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে খাবার ও কুরবানি। 5,50,000 টাকার সাধারণ প্যাকেজে হারাম শরীফের বহিচত্বর থেকে হোটেলের দূরত্ব হবে 3 কিলোমিটারের মধ্যে। মদিনায় আবাসন হবে সেন্ট্রাল এরিয়ার বাইরে। তবে কুরবানি ও খাবার খরচ এই প্যাকেজের অন্তর্ভুক্ত। এছাড়া 5,10,000 টাকার সাশ্রয়ী হজ প্যাকেজে হারাম শরীফের বহির্চত্বর থেকে হোটেলের দূরত্ব হবে 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে। সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ 5,10,000 টাকা। এই প্যাকেজের বৈশিষ্ট্য সমূহ: হারাম শরীফের বহির্চত্বর থেকে হোটেলের দূরত্ব হবে আজিজিয়া অবলিক 6 থেকে 7 কিলোমিটার। মদিনা মার্কাজি অর্থাৎ সেন্ট্রাল এরিয়ার বাইরে আজিজিয়া থেকে তাদের জন্য এসি বাসের ব্যবস্থা থাকবে। জানানো হয় গেল বছরের তুলনায় এবার খরচ কিছুটা কমেছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে বিমান ভাড়া আরও কমানো সম্ভব। 2026 সালের হজের বিমান ভাড়া 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 12,990 টাকা কম। এবছর শতভাগ হজ যাত্রীদের সিলেট, চট্টগ্রাম বাদে প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশ অর্থাৎ ঢাকায় সম্পন্ন হবে। আগামী 12 অক্টোবর হজের রেজিস্ট্রেশনের শেষ দিন। এবার 1,27,000 হজ যাত্রীর লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মাত্র 30,000 জন। খাবারের ব্যবস্থা করবেন মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান তিনি। একই সাথে দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন নেতানিয়াহু। আর এই শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে হামাস।
এবারে খেলার খবর। বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে কাল। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল, আপিলের বিপরীতে শুনানি শেষে 2 প্রার্থীকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়েছেন 3 জন। কমিশন বলছে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি নির্বাচন। নির্বাচনী হাওয়ায় বিসিবিতে যাকে দেখা যাচ্ছে তাকে নিয়ে ছড়িয়ে পড়ছে নানা গুঞ্জন। এই যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিতে কেন গিয়েছিলেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। কেউ কেউ বলেই ফেলছেন বিসিবির পরিচালক হতে চান বলেই হঠাৎ করে বোর্ডে দেখা মিলেছে তার। তবে নানা বিতর্ক ও গুঞ্জন পাশ কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিসিবি নির্বাচন কমিশন। ইলেকশন শিডিউলে দেখবেন আমরা একেবারে একটা ক্লজ দিয়েছি যে আমরা ব্যালট পেপার এসে দিয়ে দিব, বিসিবির ওয়েবসাইটে দিব। ওনারা যে যেখানে থাকবে সেখান থেকে ব্যালট পেপার নামিয়ে ওনারা সই করে স্ক্যান করে আমাদের একটা ইমেল ক্রিয়েট করেছি আমরা নতুন এই ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে, সেই ইমেইলে ওনারা পাঠাবেন। তারা বলছেন বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 10টা থেকে 12টা আগামীকাল যারা প্রত্যাহার করতে চান তারা প্রত্যাহার করতে পারবেন। 12টার পরে আমাদের শিডিউল নিয়ে 2টার সময় আমরা চূড়ান্ত তালিকা, প্রার্থী তালিকা আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে সোমবার যেসব প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়েছিল তাদের আপিলের প্রেক্ষিতে 5 প্রার্থীর মধ্যে 2 জনের প্রার্থিতার বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। জামালপুরের ফুয়াদ বেদুইন ও রাজশাহীর হাসিবুল আলমের এখন নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। তবে মেহেদী হাসান পুলক, হাসানুজ্জামান ও শওকত হোসেন অংশ নিতে পারবেন না এবারের নির্বাচনে। আমি আশা করব এই নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কাউন্সিলরদের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে ভোট দিতে পারে। যেই কাউন্সিলরগুলো আসলে লুকায়িতভাবে আছে এদেরকে বের করার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সরকারকে বলবো এবং আপনাদের মাধ্যমে চাইবো যেন তাদেরকে বের করে সবার সামনে আনা, তাহলে না আমরা ভোট চাইতে পারবো, নাহলে আমরা ভোট চাইবো কি করে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।